বুদ্ধদেব বাবু, সচরাচর আমরা এই সুযোগটা পাই না। আপনার কাছে আজকে আমি একদম ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি, কারণ কি আমরা সাধারণত আমাদের চোখের ডাক্তারবাবুরা একটা কথা বলেন, মায়োপিক ভিশন। আমরা দূর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখছি, এবং যারা একটা শ্রেণী আছে যাদের একটা কথাই আছে পেয়ে দেখা, চান্স পেয়ে দেখা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনেকেই চান্স পায়নি, কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্বপ্ন পড়ানোর ছেলে মেয়েকে এটা সবার আছে। কি কন্ডিশন যাদবপুর বিশ্ববিদ্যালয়, মানে কেন এটা সলভ করা যাচ্ছে না? এটা তো হাতি ঘোড়া সুনিতা উইলিয়ামসকে স্পেস থেকে ফিরিয়ে আনার মতন কঠিন কিছু নয়, নতুন কোনো অঙ্কের আবিষ্কার নয়। তাহলে কেন হচ্ছে না এই কাজগুলো? কি প্রবলেমটা একটু যদি খুলে বলেন। দেখুন, এইটা যাদবপুর ইউনিভার্সিটিতে যে প্রবলেমসগুলো দেখছেন, এগুলো একটা লেভেলে দেখছেন, তার অনেকটা উপরের থেকে, এবং বাইরের থেকে যে যার মতো একটা কমেন্ট করছেন। সেই কমেন্টটা দেখা যায় যে অনেক সময় একটা টপ লেভেল কমেন্ট করা হলো, সেটা হয়তো ছাত্রদের সেন্টিমেন্টের বাইরে চলে গেল, কিংবা রাজনৈতিক মন্তব্য যেখানে অনেক সময় চাপানুতোর জলে দেখা যায় যে সেখানে কে কত খারাপ কথা বলতে পারে, সেইগুলো করে একটা ইউনিভার্সিটির ভেতরের সলিউশন হয় না। কারণ কি, ইউনিভার্সিটির ভেতরে যে পুলিশ ঢুকবে না এরকম কোনো কিন্তু একটা কোথাও লেখা নেই না। পুলিশ ঢুকতেই পারে, তার দেশের আইন অনুযায়ী ঢুকবে। যাদবপুর ইউনিভার্সিটির লজিস্টিক্স এবং যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা মূলত পড়াশুনোর জন্য, গবেষণা করার জন্য। সেই অনুযায়ী কিছু প্রজেক্ট আছে, সেগুলোতে কাজ হয়। সেখানে আজকের কোথাও যদি মাওবাদী থেকে থাকে, কোনো ছাত্ররা যদি মাওবাদীদের দ্বারা প্রভাবিত হয়ে থাকে, তাহলে সেইগুলো যাদবপুর ইউনিভার্সিটির যে একাডেমিক স্ট্রাকচার বা তার যে শাসন যন্ত্র আছে সেটার মধ্যে আসে না। সুতরাং এটা আইনের ব্যাপার। তাহলে স্টেট গভর্নমেন্ট, আমি এক হাতে বলবো সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন সেন্ট্রাল গভর্নমেন্টকেও আমরা ভোট দিই। সুতরাং আমি মনে করি যে কোথাও না কোথাও তাদেরও একটা দায়িত্ব থেকে থাকে। বিভিন্ন রকম কন্ট্রোলিং বডি আছে, ইউজিসি, ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন, তাদেরও বিভিন্ন জায়গায় ইন্টারভেন করার জায়গা আছে। যাদবপুর ইউনিভার্সিটিতে রাজভবনেরও একটা জায়গা আছে সেখানে ইন্টারভেন করার। আবার রাজ্য সরকারেরও একটা সুপ্রিম ক্ষমতা আছে, যেটাকে আমি বলছি না, অ্যাক্টের মধ্যেই আছে, সেকশন 55। যদি কোনো জায়গায় আইনি কোনো জটিলতার সৃষ্টি হয় বা ইনকনক্লুশন আসে, তাহলে সেক্ষেত্রে সেকশন 55-এ রাজ্য সরকার যেটাই বলবে সেটাই ফাইনাল। তো এইগুলো তো গেল আইনের কচকচানি। কিন্তু একটা একাডেমিক ইনস্টিটিউট, তাকে যদি আমি সুরক্ষা দিতে চাই, তাহলে প্রথম দেখতে হবে যে একাডেমিক্সটা ঠিকঠাক চলছে। তো একবার রুমা পাল ওখানে এসেছিলেন, তিনি বলেছিলেন যে ফ্যাকাল্টি, তখন আমি সবে জয়েন করেছি 1-2 বছর পরে, যে ফ্যাকাল্টির পাওয়ার ইজ ম্যাক্সিমাম, মানে ইভেন নো লেস দ্যান ভাইস চ্যান্সেলর। অনলি ভাইস চ্যান্সেলর এক্সিকিউশন পারপার আছে, যেটা ফাইনালি ডিক্লেয়ার্ড হবে। কিন্তু এভরিহোয়ার ফ্যাকাল্টি কন্ট্রাডিক্ট করবার জায়গা আছে, এবং ভাইস চ্যান্সেলর ইজ বাউন্ড টু ডিসকাস উইথ ফ্যাকাল্টি। দ্যাটস ওয়াই ইট ইজ নট কল্ড টিচার। অনলি টিচার বলা হয় না, ফ্যাকাল্টি। ফ্যাকাল্টি মানে তার কথাটার একটা মারাত্মক গুরুত্ব দিতে হবে। সে জায়গাটাতে আমি দেখেছি বিভিন্ন সময়ে, অ্যাটলিস্ট আমি এই জায়গায় এখন একটু সিনিয়রিটির জন্য এবং আগে আমার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতার জন্য আমি বিভিন্ন জায়গায় রিয়াক্ট করি, এবং অদ্ভুতভাবে আমি দেখেছি যে সেই রিয়াকশানের ভাইস চ্যান্সেলর আমার সাথে ডিসকাস না করে কি, উল্টে আমি যখন একটা চিঠি করলাম, কয়েকদিনের মধ্যে একটা পাল্টা ফেক চিঠি আমার এগেনস্টে করে দিয়ে সেইটার তদন্ত করা হচ্ছে। অথচ আমি যখন একটা কনস্ট্রাকটিভ চিঠি ওনাকে দিয়েছি, তিনি সেটার কোনো উত্তর দেন না। এটা এবার রিসেন্টলি ডেভেলপমেন্ট, আমি জানি না এর আগেও সেরকম হয়তো ঘটে থাকে। বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেশনে কখনো বা ডিন, কখনো বা হেড, তারা এগুলোকে ইগনোর করে। লাস্ট আমি 21 সাল থেকে চেয়েছিলাম যে বিওএসের রিজলিউশনগুলো আমি 2024 সালের মার্চের 2 তারিখ কি 3 তারিখে হেডকে একটা মেল করি, উনি সেটার কোনো উত্তর দেননি। তারপরে কিছুদিন পরে আমি কি আরটিআইতে কমপ্লেন করি, এবং আরটিআইতে সেখানে কি দেখা হয়েছিল না, আমি দুটো জায়গায় ডেটটাকে এদিক ওদিক করেছি, মানে একটা জায়গায় ডেট আর চিঠির শুরুতে ডেটটা দুটো আলাদা বলে তারা নাকি আমাকে উত্তর দিতে পারবে না।
তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে আমি তো 24 সালের মার্চে করেছিলাম, তাহলে তো আর উত্তরটা দিল না কেন? মানে আপনি বলছেন এর মধ্যে সিস্টেম্যাটিক্যালি চাপা দেওয়ার কেস আছে। কোন জায়গায় গেছে আপনি ভাবুন। তারপরে যখন আমি ভাইস চ্যান্সেলরকে চিঠি করলাম কয়েক মাস আগে, তখন ভাইস চ্যান্সেলর ভাস্কর গুপ্তই ছিলেন, তিনি বললেন আপনি আরটিআইতে বিওএস এর রিজলিউশন চান। অদ্ভুত। ভাইস চ্যান্সেলর বিওএস এর রিজলিউশন, আসলে যেটা হয়েছে কি, বিওএস এর রিজলিউশন প্রিজার্ভড নেই, এখন ম্যানিপুলেট করে সেগুলোকে বানানো হচ্ছে লাস্ট ন্যাকের সময়। এইগুলো হচ্ছে কি আসল জায়গা। তার কারণ মানে আমি বলছি যে এই ভীমরুলের চাকগুলো যদি আমি বলি, আমাকে এই কারণে লোকের অপছন্দ, আমি এরকম একটা শব্দ বলে দিলাম হঠাৎ করে ভীমরুলের চাক, কিন্তু ভীমরুলের চাকগুলো ভাঙাটা খুব দরকার বিভিন্ন জায়গায়। যদি আমি ঠিক সেটাই বলি, তাহলে কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনার মনে হয়? প্রথম দেখুন, ব্যবস্থা তো আগে হুট করে নেওয়া যাবে না। ধরুন আমি একটা বলেছি, কেউ তো সেটার উপরে বেস করে নেবে না। মানে ভাইস চ্যান্সেলর দোষী, মানে আমি যদি বলি, আমি একটা গ্রাফিক্স দেখাবো খুব নির্দিষ্টভাবে, জবাব চাই, জবাব দাও, কার বিরুদ্ধে জবাবটা চাইবো? এই ছাত্রছাত্রীরা যারা 1 বছর 2 বছর হলো কলেজে ইউনিভার্সিটিতে এসছে, তারা হয়তো আজাদ কাশ্মীর লিখেছে, কিন্তু মোছার দায়িত্ব কার? ভাইস চ্যান্সেলরের, প্রো ভাইস চ্যান্সেলরের, রেজিস্ট্রারের। ওমপ্রকাশ মিশ্র তিনি ঘুরে বেড়াচ্ছেন, মনোজিৎ মণ্ডল তিনি ঘুরে বেড়াচ্ছেন, জুটা তাদের সদস্য, তারা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছে এবং বড় নেতৃত্বে আছেন। কারা? কারণ ছাত্রছাত্রীরা বদলে যাবে, টিচার নন টিচিং স্টাফ তো আছে, তাদের বিরুদ্ধে কি আমরা এই প্রশ্নটা করবো না বুদ্ধদেব বাবু? হ্যাঁ, আমি তো তাই বলছি যে আমি তো প্রথমে এই জন্য বললাম যে রুমা পাল, জাস্টিস রুমা পাল বলে গিয়েছিলেন ফ্যাকাল্টি, কেননা পাবলিক এখানে টাকা দেয়। মানে আমি গভর্নমেন্ট বলবো না, গভর্নমেন্ট হচ্ছে কি পাবলিকের সরকারের কেয়ারটেকার। সুতরাং সেখানে পাবলিকের টাকা এখানে আসছে, তারা কেন দেয়? একজন টিচার, আমি যতই সুপ্রিম হই না কেন, পাবলিককে কোনো টাকা সেখানে আসবে না যতক্ষণ না একটা কালেকটিভ ব্যাপার আসছে। সেই কালেকটিভ ব্যাপারে ফ্যাকাল্টির রাইট আছে যে জনসাধারণের মাইনেতে, মানে টাকায় আমার মাইনে হয়, অথচ জনসাধারণের টাকাকে এইরকমভাবে অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে সেটাকে মিসম্যানেজমেন্ট করা হচ্ছে, আর ফ্যাকাল্টি চুপচাপ বসে থাকছে। এটা আমি মনে করি অন্যায়। ফ্যাকাল্টিরা তাদের দায়িত্ব পালন করছে না। অভিজিৎ বাবু, এটা কি আপনি মানছেন? মানে আপনার মত কি? আমি যখন ছিলাম তখন আমি গণতান্ত্রিক পদ্ধতিতে বিভিন্ন সময় ইসি এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে ছিল, ওনারাও তখন ছিলেন, সুতরাং তখন এই ধরনের কোনো সমস্যা তৈরি হয়নি। আমি যে সমস্যাটা দেখেছিলাম এবং আমার যেটা মনে হয় যে যাদবপুর একটা বড় কারণ এই ধরনের চলাচল, বামপন্থী রাজনীতি অনেক জায়গাতে আছে, অনেক ইউনিভার্সিটিতেই আছে, কিন্তু এই ধরনের বিশৃঙ্খলা বা হিংসা সেখানে নেই। তার একটা প্রধান কারণ আমার যেটা মনে হয়েছে, এখানে কিছু কায়েমি স্বার্থ কাজ করে। যেমন আমি যখন ছিলাম, আমি তখন একটা অ্যাটেম্প্ট নিয়েছিলাম যে একটা ট্রান্সপারেন্ট ওয়েতে সমস্ত যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনগুলো হয় তার একটা সরকারি অডিট হবে। সেই না, হয়নি, সব সময় হয় না। 2017 সালের পরে আর হয়, মানে 2017 থেকে এখন হচ্ছে 25, মানে কি টাকা খরচা হচ্ছে, কোথায় যাচ্ছে, এটা আপনি বলছেন অডিট হয় না? আমি যা দেখেছিলাম, আমি যদিও কমার্সের এক্সপার্ট নই, কিন্তু আমার দেখে মনে হয়েছিল সব ট্রানজাকশানে ট্রান্সপারেন্সি নেই। আচ্ছা, সেই জন্য আমি সব ক্ষেত্রেই সরকারি অডিট করাতে চেয়েছিলাম। এইটা একটা কারণ। 2 নম্বর কারণ আমার মনে হয়েছে যে এই যে লাখ লাখ টাকার মাদকদ্রব্য যাদবপুরে ঢুকতো, সেই জায়গাটা তো আমি আটকে দিয়েছিলাম, সুতরাং সেইখানেও একটা কিন্তু লাখ লাখ টাকার মাদক ঢুকতো, মানে বুঝলাম। মাদক ঢুকতো মানে প্রতিদিন সন্ধ্যাবেলা অজস্র মাদকের ব্যবহার যাদবপুরের ক্যাম্পাসে হতো। আমি যে সময়ে ঢুকেছিলাম সেই প্রথম দিকটার কথা বলছি, পরেও কাগজে পড়েছি হয়, এবং বিভিন্ন সময়ে মদের বোতল থেকে আরম্ভ করে সব রকম এখানে অনাচার ব্যভিচার চলে। তো সেই জায়গাটাকে আটকেছিলাম, কারণ আমি মধ্যরাত্রে টহল দিতাম এবং সেই সময় আমি যাদের ধরতে পেরেছি তক্ষুনি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছি। পরে অবশ্য এইটা রটে গেছিলো যে ভিসি স্যার মধ্যরাত্রে ঘুরে বেড়ায়, সেই জন্য আর পরে এই ধরনের ঘটনাগুলো ছিল না। আর মানে আপনি নিজে যেতেন, আমি নিজে মধ্যরাত্রে টহল দিতাম। তখন আপনি সিসিটিভির কথা বলেননি? হ্যাঁ, সিসিটিভি তো লাগাই, তারপরেই তো সিসিটিভি লাগাই আমি, এবং সমস্ত জায়গায় ফ্লাড লাইট দিয়েছিলাম, যার ফলে কোনো জায়গা অন্ধকার ছিল না, যার ফলে এই ধরনের বাইরের লোক এসেও যে অনাচার ব্যভিচার করবে সেই সুযোগটা ছিল না। এবং গেটগুলোকে বন্ধ করেছিলাম, গেটে প্রপার ওয়েতে আইডেন্টিটি বা সেইভাবে না হলে ঢোকা যেত না।
তো সেই জায়গাগুলোতে অনেকের অসুবিধা হয়, যেটা আপনি বললেন ভীমরুলের চাক। তো যাই হোক, এই ধরনের অসুবিধাগুলো এর মধ্যে যথেষ্ট ছিল। আরেকটা করেছিলাম আমি, যে ডাইরেক্ট রাজনৈতিক ইন্টারফিয়ারেন্স, এই জায়গাটাকে আমি বন্ধ করার চেষ্টা করেছিলাম। আমার মনে হয়েছিল এটা একটা একাডেমিক ইনস্টিটিউশন, এইখানে রাজনীতি বা রাজনৈতিক চেতনা থাকতে পারে, কিন্তু ডাইরেক্ট রাজনৈতিক হস্তক্ষেপ প্রতিটা ব্যাপারে সেইটা আমি অ্যালাউ করতাম না, টলারেটও করতাম না। সে যে দলই করুক না কেন, আমি নিজে রাজনীতির লোক নই, রাজনীতি কোনোদিন করিনি। সেই জন্য আমি মনে করি যে একাডেমিক ইনস্টিটিউশনে রাজনীতিটা ডাইরেক্টলি থাকা উচিত নয়। সেই জায়গাটাকে আমি বন্ধ করেছিলাম, এবং সন্ধ্যাবেলা থেকেই এখানে রীতিমতো তখন চেকিং হতো, অ্যালার্ট থাকতেন সবাই, সিকিউরিটিরাও তখন খুব কোঅপারেট করতেন। তো সেই সময় আমি ওগুলোকে পুরোপুরিভাবে আটকাতে পেরেছিলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।